আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। ওই টপিকটা হচ্ছে আপনি একটা সম্পত্তির সহশরিকদার বা কোশিয়ারার। এখন ওই সম্পত্তিটা আপনার ভাই বা আপনার বোন, আপনার যারা কোশিয়ারার আছে, ওনারা যদি আপনাকে না বলে, না জানিয়ে বা নোটিশ না দিয়ে ওনারা যদি এই সম্পত্তিটা তৃতীয় কোনো ব্যক্তির নিকট বিক্রি করে বা বাইরের কোনো অপরিচিত ব্যক্তির নিকট বিক্রি করে, তাহলে আপনার করণীয় কী? তো ভিউয়ার্স, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। আজকে আমি আলোচনা করব মূলত প্রিএমশন বা অগ্রক্রয় মামলা কি, এই মামলাটা কারা কারা করতে পারেন বা এই মামলাটা করার অধিকারী ব্যক্তি কারা, আর এটা যদি হক শফির মামলা হয়, মুসলিম আইনে করা হয়, তাহলে কোন কোন ব্যক্তি এই মামলা করতে পারে। এই মামলা করার ক্ষেত্রে দলিলে প্রদর্শিত মূল্য বিজ্ঞ আদালতে জমা দিতে হবে কিনা বা কতটুকু টাকা জমা দিতে হবে, এটা তামাদি কি, কতদিনের মধ্যে এই মামলা দায়ের করতে হবে, এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি প্রিএমশন কি। প্রিএমশন হচ্ছে পূর্ব ক্রয়ের অধিকার, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে ক্রয়ের অধিকারকে প্রিএমশন বলে বা অগ্রক্রয় বলে, যেটাকে মুসলিম আইনে হকশফি বলে। ধরেন আপনারা দুই ভাই একটা সম্পত্তির মালিক। এখন আপনার ভাইয়ের সাথে আপনার সামান্য মনোমালিন্য হয়েছে বা ভুল বুঝাবুঝি হয়েছে। আপনার ভাই আপনাকে না জানিয়ে, আপনাকে কোনো নোটিশ না দিয়ে এই অংশটা, তার অংশটা সে তৃতীয় একজন স্ট্রেঞ্জারের নিকট বিক্রি করে দিছে। এক্ষেত্রে ওই জমিটা যদি আপনার দরকার হয় বা ওই জমির ওই অংশটা যদি আপনার প্রয়োজন হয়, আপনি কোশিয়ারার হিসেবে আপনার করণীয় কী? এক্ষেত্রে আমরা দেখি যে প্রিএমশন করতে গেলে কোন কোন ব্যক্তি এই অধিকারটা প্রয়োগ করতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে 3 শ্রেণীর ব্যক্তি এসএনটি অ্যাক্টের 96 ধারা অনুযায়ী বা 96-এর অধীনে 3 শ্রেণীর ব্যক্তি প্রিএমশন করতে পারত। যেমন কোশিয়ারার বাই ইনহেরিটেন্স, কোশিয়ারার বাই পারচেজ, পার্শ্ববর্তী জমির মালিক। একটা হচ্ছে কোশিয়ারার বাই ইনহেরিটেন্স, ওয়ারিশ সূত্রে সহশরিকদার, কোশিয়ারার বাই পারচেজ, ক্রয় সূত্রে সহশরিকদার, আরটা হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিক। 3 ধরনের মানুষ 96-এর অধীনে প্রিএমশন করতে পারত। কিন্তু এই যে পার্শ্ববর্তী জমির মালিক যে এই অধিকারটা প্রয়োগ করত, যার কারণে বিজ্ঞ আদালতে হাজার হাজার মামলার সৃষ্টি হয়। এজন্য 2006 সালে 96 ধারাটা সংশোধন হয়। ওই সংশোধনীতে একটা বিষয় বাদ পড়ে যায়, সেটা হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিক 2006 সালের পর থেকে পার্শ্ববর্তী জমির মালিক আর 96 ধারার অধীনে প্রিএমশন মামলা করতে পারবে না। এর আগে কিন্তু করতে পারত। তার মানে 2006 সালে 96 ধারা সংশোধন হওয়ার পর থেকে পার্শ্ববর্তী জমির মালিক আর প্রিএমশনের অধিকার পাবে না। এখন 96-এর অধীনে 2 শ্রেণীর মানুষ প্রিএমশনের অধিকার পাবে। একটা হচ্ছে কোশিয়ারার বাই ইনহেরিটেন্স, আরটা হচ্ছে কোশিয়ারার বাই পারচেজ। এখন এটা যদি মুসলিম আইনে করা হয়, যদি হকশফি করা হয়, সেক্ষেত্রে কয় শ্রেণীর মানুষ এই ধরনের অধিকার প্রয়োগ করতে পারবে? হ্যাঁ, সেক্ষেত্রে 3 শ্রেণীর মানুষ এই ধরনের অধিকার প্রয়োগ করতে পারবে। একটা হচ্ছে কোশিয়ারার বাই ইনহেরিটেন্স, ওয়ারিশ সূত্রে সহশরিকদার, আরেকটা হচ্ছে কোনো একটা রাস্তা বা পথ বা কোনো একটা জলাশয় অথবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যারা ব্যবহার করে, ওই ব্যবহারের অধিকারী ব্যক্তিগণ। 3 নাম্বার হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিক। তার মানে মুসলিম আইনে এই 3 শ্রেণীর মানুষ হকশফির আবেদন করতে পারে। এখন দেখি
এই যে প্রিএমশন বা হকসভি মামলা দায়ের করতে গেলে তামাদি কি কতদিনের মধ্যে করতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে যদি এটা এ ব্যাপারে আমরা যদি একটু ক্লিয়ারলি বিষয়টা বলতে যাই, সেটা হচ্ছে কি তামাদি আইনের 10 অনুচ্ছেদে এটা স্পষ্ট বলা আছে, আর্টিকেল 10-এ বলা আছে যে যদি বিকৃত সম্পত্তিটা যদি দখল দেওয়া সম্ভব হয়, অর্থাৎ এটা যদি দখল অর্পণ সম্ভব হয়, সেক্ষেত্রে দখল দেওয়ার তারিখ থেকে 1 বছরের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে। আমি আবার বলি, তামাদি আইনের 10 অনুচ্ছেদে বলা আছে যে যদি বিকৃত সম্পত্তি দখল দেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে দখল দেওয়ার তারিখ থেকে 1 বছর। আর যদি দখল দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে 1 year ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের তারিখ থেকে 1 বছর। আর মুসলিম আইনে যদি হকসভি করেন, তাহলে এক্ষেত্রে সেটা হবে কি ফ্রম দ্য 1 year ফ্রম দ্য ডেট অফ অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ জানার তারিখ থেকে 1 বছর। আর যদি দখল দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে ফ্রম দ্য 1 year ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। তাহলে আমরা যদি 96-এ করি, তাহলে সম্পত্তিটা যদি দখল দেওয়া সম্ভব হয়, পজেশন দেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে এটা ওই দখল দেওয়ার তারিখ থেকে 1 বছর, আর পজেশন দেওয়া সম্ভব না হলে রেজিস্ট্রেশন তারিখ থেকে 1 বছর। আর মুসলিম আইনে করলে জানার তারিখ থেকে 1 বছর, 1 year ফ্রম দ্য ডেট অফ অ্যাকনোলেজমেন্ট। এই ব্যাপারে আমরা 13 DLR কি বলে দেখি। 13 DLR পেজ নাম্বার 318। এখানে বলা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি যদি বিক্রয়ের আগে থেকে কোনো সম্পত্তির দখলে থাকে, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করেছে সে যদি ক্রয়ের আগে থেকে দখলে থাকে, সেক্ষেত্রে 1 year ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের তারিখ থেকে 1 বছরের মধ্যে আপনি প্রিএমশনের মামলা করতে পারবেন। এটা 13 DLR পেজ নাম্বার 318-তে বলা আছে। আবার ওই একই DLR বলা হচ্ছে, যে ক্ষেত্রে কোনো একটা সম্পত্তির শারীরিক দখল দেওয়া সম্ভব না, ফিজিক্যাল দখল দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের তারিখ থেকে 1 বছরের মধ্যে আপনাকে প্রিএমশনের মামলা দায়ের করতে হবে। এখন আপনি প্রিএমশনের মামলা দায়ের করতে গেলে আপনাকে আদালতে কি পরিমাণ টাকা জমা দিতে হবে? আপনি যদি 96-এ যান, 96 ধারার অধীনে, এসএনটি অ্যাক্টে 96 ধারার অধীনে আপনি যদি প্রিএমশন করতে যান, সেক্ষেত্রে আপনাকে কবলায় যে টাকার পরিমাণ উল্লেখ আছে, ভ্যালু উল্লেখ আছে, ওই ভ্যালু সম্পূর্ণ টাকা আপনাকে আদালতে জমা দিতে হবে। এটার সাথে আপনাকে আরও 33% যোগ করতে হবে, 25% কম্পেনসেশন, 8% ইন্টারেস্ট, অর্থাৎ 33% যোগ করে কবলার যে ভ্যালু, ওই ভ্যালুর সাথে 33% যোগ করে এই টাকাটা আপনাকে বিজ্ঞ আদালতে জমা দিয়ে এবং একটা টিকা কোর্ট ফি দিয়ে আপনাকে এই প্রিএমশন মিস কেসটা দায়ের করতে হবে সংশ্লিষ্ট বা এখতিয়ার সম্পন্ন আদালতে। এটা হচ্ছে প্রিএমশনের মামলার ক্ষেত্রে, এবং এই মামলাটা মিস মামলা হিসেবে, অগ্রক্রয় মিস মামলা হিসেবে এটা পরিচিত হবে। এখন আপনি যদি হকসভি মামলা করেন, মুসলিম আইনের অধীনে যদি আপনি হকসভির আবেদন করেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনাকে প্রথমে কোনো টাকা আদালতে জমা দিতে হবে না। সেক্ষেত্রে আপনাকে আদালতে প্রথমে ওই দলিলের ভ্যালু বা 33% এগুলো কিছুই আপনাকে আদালতে জমা দিতে হবে না। শুধুমাত্র আপনি ওই দলিলের ভ্যালু যেটা আছে, ওই ভ্যালুর উপর আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে আপনি এই হকসভির মামলাটা করতে পারবেন, এবং এটা অপর মামলা হিসেবে ট্রিট হবে। এখন অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি কীভাবে দিবেন? আমরা জানি যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি হচ্ছে যে মূল্যমানটা থাকবে, দলিলের যে ভ্যালু থাকবে, ওই ভ্যালুর উপর 2% অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিবেন। 2%-এ যতটুকু আসে ওই টাকার পরিমাণের উপর আবার 15% ব্যাট দিতে হবে। যেমন আমরা বলি যে সেটা হচ্ছে কি, আপনি 1 লক্ষ টাকায় 2300 টাকা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি আসে। 2% হলে আপনার, যদি 2% হয় 1 লক্ষ টাকায়, তাহলে 2000 টাকা আসে। আর এই 2000 টাকার উপর আবার 15% ব্যাট হিসাব করলে তাহলে আসে 300 টাকা। তাহলে 2300 টাকা, প্রতি লাখে 2300 টাকা আপনাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। তবে এটা একটা সর্বোচ্চ সিলিং আছে, ওই সিলিংটা যদি ক্রস হয়ে যায় আপনি সর্বোচ্চ সিলিং পর্যন্ত এই টাকাটা
পরিশোধ করবেন। এটা হচ্ছে অ্যাডভার্টাম কোর্ট ফি। আপনি যদি হক সহি মামলা করেন মুসলিম আইনের অধীনে, সেক্ষেত্রে আপনাকে আদালতে আগে কোনো টাকা জমা দিতে হবে না, অ্যাডভার্টাম কোর্ট ফি দিয়ে আপনি মামলা করতে পারবেন। আর যদি 96 এর অধীনে 96 ধারায় প্রিএমশন করেন, সেক্ষেত্রে আদালতে দলিলের ভ্যালুয়েশন প্লাস 33% যুক্ত করে আপনাকে টাকা আদালতে জমা দিতে হবে। সেক্ষেত্রে অ্যাডভার্টাম কোর্ট ফি লাগবে না, আপনি টিকা কোর্ট ফি দিয়ে মামলাটা দায়ের করতে পারেন। আপনি 96-এ করলে মামলাটা প্রিএমশন মিস মামলা হিসেবে ট্রিট হবে, আর হক সহির অধীনে মামলা করলে এটা অপর মামলা হিসেবে ট্রিট হবে। তাহলে ভিউয়ার্স, আমরা আজকে জানতে পারলাম যে সহশরিকদার যদি সহশরিকদারের অবগতি ছাড়া বা তাকে না জানিয়ে নোটিশ না দিয়ে যদি আরেকজন কোশিয়ারার যদি তৃতীয় কোনো ব্যক্তির নিকট বা একজন স্ট্রেঞ্জারের নিকট যদি সম্পত্তি বিক্রি করে, সেক্ষেত্রে আপনি যে আদালতের মাধ্যমে যে ক্রয় করার যে অধিকার দাবি করবেন, এই অধিকারটাই হচ্ছে প্রিএমশন, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে ক্রয়ের যে অধিকার, এবং এই অধিকারটা আপনি আদালতের মাধ্যমে যখন দাবি করবেন, সেটাই হচ্ছে কি প্রিএমশনের অধিকার বা হকসফির অধিকার। আর এটা কিভাবে করতে হবে সেটাও আমি সংক্ষেপে আলোচনা করলাম। এটা করার জন্য আপনি দুইভাবে যেতে পারেন, 96-এও যেতে পারেন এসএনটি অ্যাক্টের, আর মুসলিম আইনে হকসফির মাধ্যমেও যেতে পারেন। এসএনটি অ্যাক্টের 96-এ গেলে কীভাবে যেতে হবে, হকসফির মাধ্যমে গেলে কীভাবে যেতে হবে, আমি সংক্ষেপে চেষ্টা করেছি এ ব্যাপারে আলোচনা করার জন্য। তবে হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়েন, তাহলে আপনারা একজন বিজ্ঞ সিভিল লয়ারের সাথে পরামর্শ করবেন। একজন বিজ্ঞ সিভিল লয়ারের সাথে পরামর্শ ক্রমে আপনারা ওনার পরামর্শক্রমে একজন বিজ্ঞ সিভিল লয়ারের মাধ্যমে আপনারা এই প্রিএমশন বা হকসফির মামলাটা করতে পারেন। এটা অনেক বিশাল একটা বিষয়, আমি সংক্ষেপে চেষ্টা করেছি এ সম্পর্কে আলোচনা করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।